আজকে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের এক জনপ্রিয় গল্প পুঁই মাচা। গল্পকার ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটি বেশ বড়, তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে গল্পটিকে মোট 3টি পর্বে ভাগ করে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের পুঁই মাছের গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমরা মোটামুটিভাবে সবাই কিছু না কিছু তথ্য জানো, তবুও আমাদের গল্পকার সম্পর্কে আগে 2-4 কথা জেনে নিতে হবে। 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। সাধারণ ঘরে জন্মগ্রহণ করে সারা জীবন স্কুল মাস্টারি করে বিভূতিভূষণ বাংলা উপন্যাসে যে অদ্ভুত সিদ্ধি লাভ করেছেন তা ভাবলেই অবাক হতে হয়। তার শ্রেষ্ঠ সৃষ্টি, অমর সৃষ্টি, বাঙালি জীবনের যথার্থ এপিক পথের পাঁচালী। এই পথের পাঁচালী সম্পর্কে তোমরা জানো না এমন ব্যক্তি কিংবা লেখক কিংবা ছাত্রছাত্রী খুঁজে পাওয়া বড় মুশকিল। বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর এর প্রতি অনেক কৌতূহলী পাঠক আকৃষ্ট হয়েছিল। গ্রন্থটি ছাপার অক্ষরে প্রকাশিত হলো 1929 সালে। তারপর প্রবাসী পত্রিকায় অনেক দিন ধরে পথের পাঁচালীর উত্তরকাণ্ড অপরাজিত নামে প্রকাশিত হয়, যা পাঠক ও সমালোচক উভয়ই বুঝতে পারলেন বাংলা উপন্যাসের মহাকাশে নতুন নক্ষত্রের উদয় হয়েছে। এরপর তার অনেকগুলো স্নিগ্ধ মধুর সরস গল্প পাঠকের অন্তরকে স্পর্শ করল। তারপর ক্রমে ক্রমে তার দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইচ্ছামতি প্রভৃতি উপন্যাস পাঠককে আবিষ্ট করল। তার কয়েকখানি গল্প সংগ্রহ মেঘমাল্লার, মৌরিফুল, যাত্রাবদল বাংলা সাহিত্যে বিচিত্র গল্পরস সৃষ্টি করতে পেরেছে। তার গল্প এবং উপন্যাসে দুঃখ দারিদ্র্যের ছবি তিনি এঁকেছেন, কিন্তু সেই ছবি কোনো সমাজ বা অর্থনীতি ঘটিত প্রখর প্রশ্ন করে না। কিছু কিছু প্রেমের চিত্রও তিনি এঁকেছেন, কিন্তু তাতে রোমান্টিক বৈচিত্র্য ও উত্তপ্ত কামনার চেয়ে স্নিগ্ধ মধুর শান্ত গার্হস্থ্য রূপটি বেশি প্রকাশ পেয়েছে। এইরকম এক কালোজয়ী ঔপন্যাসিক, লেখক, ছোট গল্পকার 1950 খ্রিস্টাব্দে স্বগৃহে পরলোক গমন করেন। এবার আমাদের পুঁই মাচা গল্পে আলোচনার যাওয়ার আগে আমাদের তার উৎস এবং প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিতে হবে। গল্পের প্রেক্ষাপট ভারী চমৎকার। পাথুরিঘাটার বিখ্যাত জমিদার খেলাদচন্দ্র ঘোষের পুত্র রমানাথ, তার পুত্র সিদ্ধেশ্বর ঘোষ। অমৃতবাজার পত্রিকায় একটা বিজ্ঞাপন প্রকাশিত হলো। সেখানে সিদ্ধেশ্বর ঘোষ লিখেছেন, গৃহশিক্ষক চাই। অর্থাৎ তার বাড়ির এক দুরন্ত বালককে স্নেহের শাসনের দ্বারা পড়াতে হবে, এরকম এক শিক্ষকের প্রয়োজন। তো এই শিক্ষকতার চাকরি করার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেন। অনেক আবেদন জমা পড়ে, কিন্তু এত আবেদনের মাঝে মাত্র 2 জনকে সিদ্ধেশ্বর ঘোষ ডাকেন। সিদ্ধেশ্বর ঘোষ শেষ পর্যন্ত মনোনীত করেন মৌরিফুল গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। একদিন বিভূতিভূষণ
পাথরিঘাটার প্রাসাদে যখন সিঁড়ি ভেঙে ভেঙে উঠছেন, ঠিক তখনই এক 9-10 বছরের দুরন্ত মিষ্টি ছেলে নেমে আসছে। নেমে এসে বলছে, আপনিই তো মিতে মাস্টার। চমকে উঠলেন বিভূতিভূষণ। ততক্ষণে ছেলেটি বিভূতিভূষণের হাত ধরে তাকে উপরে নিয়ে যাচ্ছে। খটকা লাগলো বিভূতিভূষণের। ছেলেটার বেশ খটকা লাগলো। ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনার নাম তো বিভূতি ব্যানার্জি? ঘাড় নাড়ল বিভূতিভূষণ। ছেলে বলল, তার নামও বিভূতি বোস, তাই দুজনার মিতে। এই গল্পটা বেশ মজার লাগলো। কিন্তু এরপর বিভূতিভূষণ সিদ্ধেশ্বর বাবুর বাড়িতে নিয়মিত পড়াতে আসতেন, বিভিন্ন গল্প শোনাতেন। সিদ্ধেশ্বর বাবুর ভাইপো মন্মথ, ভাগ্নে শীতল, সিদ্ধেশ্বর বাবুর ভাই অক্ষরবাবুর মেয়ে ছোট বুড়ি, যার নাম স্মৃতি, এদেরকে মোটামুটি বানিয়ে বানিয়ে তিনি বিভিন্ন গল্প বলতেন। পুঁইমাচা এই এমনই এক বানানো গল্প। একদিন মন্মথ অর্থাৎ সিদ্ধেশ্বর বাবুর ভাইপো মন্মথ এবং তার অন্যান্য যারা সঙ্গী সাথীরা ছিল, তারা এসে বিভূতিকে বায়না ধরেছিল যে পারিবারিক পত্রিকা অবসারিকা, যেটা হাতে লেখা, এই অবসারিকায় একটা গল্প দিতে। এবং সেই গল্পে পুঁইমাচাকে নির্বাচিত করে প্রকাশ করা হয়। এটি প্রথম কিন্তু অবসারিকাতে প্রকাশিত হয়। এটি একটি পত্রিকা প্রকাশিত হয়। আমরা পরবর্তী অংশে দেখব 1331 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় এটি প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়। তার আরও পরে 1931 খ্রিস্টাব্দে মেঘমল্লার গল্পগ্রন্থে গল্পটি প্রকাশিত হয় এবং আমাদের সকল পাঠকের মন জয় করে নেয়। আমাদের এই যে ছোট গল্পটি, আমাদের পাঠ্য ছোট গল্প পুঁইমাচা, এই মেঘমল্লার গল্পগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। মোটামুটিভাবে এই গল্পের উৎস কথা এবং তার প্রেক্ষাপট আমি বোঝাতে পেরেছি। এরপর আমি গল্পের মূল আলোচনায় আসব। সবাই মনোযোগ দিয়ে গল্পটি শুনবে এবং তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, তাই গল্পটি ভালো করে তোমাদের পড়তে হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা লাইনের ভাব বুঝতে হবে এবং জানতে হবে। এবার আমরা পুঁইমাচা গল্পের আলোচনায় আসছি। সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তার অক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তাহলে গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সহায়হরি চাটুর্যে উঠোনে উঠেই তার স্ত্রীকে একটা বড় বাটি কিংবা ঘটি চেয়েছে। কেন না, তার অক্ষুড়ো গাছ কেটেছে, সেখানে ভালো রস পাওয়া যাবে এই আশায়। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ না দেখাইলেন, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। তো যখন সহায়হরি তার স্ত্রীকে বাটি কিংবা গুটি চেয়েছে, তখন স্ত্রী দাওয়ায় অর্থাৎ বারান্দায়, রান্নাঘরের বারান্দায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলের ভেতর থেকে জমে যাওয়া নারকেল তেলটি ঝাঁটার কাঁটি দিয়ে বের করে তার চুলে মাখতেছিলেন। তার স্বামীকে দেখে তিনি একটু গায়ের কাপড়টা জড়িয়ে নেন ভালো করে, কিন্তু তার স্বামীর চাওয়া বাটি কিংবা ঘটি দেওয়ার জন্য কোনো আগ্রহ তিনি প্রকাশ করেননি।
এইখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই গল্পটি শীতকালের প্রেক্ষাপটে রচিত এবং তার রান্নাঘর খড়ের রান্নাঘর। সহায় হরি অগ্রবর্তী হইয়া বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না? এবার সহায় হরি একটু এগিয়ে এলেন, এগিয়ে এসে কি বললেন যে, দাও না একটা ঘটি কিংবা বাটি, আমি তারকখুড়োর গাছ কেটেছি, একটু রস আনবো। তো আরও বিব্রত হলেন, তার বাড়ির খেন্তিকে খোঁজ করলেন, তার অন্যান্য মেয়ে রয়েছে তাদেরকেও একটা খোঁজ করার প্রয়াস দেখা গেল এবং তার স্ত্রীকে তিনি বললেন, তুমি যেহেতু তেল মেখে নিয়েছো, তুমি আর ছোবে না, একটা প্রচলিত সংস্কার রয়েছে, সে কথাও তিনি স্মরণ করালেন। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? ঠাউরেছ কথার অর্থ ভেবেছ বা অনুমান করেছ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে তার স্বামীকে বলছে যে, তুমি কি ভেবেছ, তুমি আমাকে বলতে পারো কি? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। স্ত্রীর যে এই শান্ত ভাব দেখে সহায় হরি মনে একটা ভয় বোধ তৈরি হল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরাভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। অব্যবহিত পূর্বে বলতে ঠিক আগে, অর্থাৎ আমরা জানি ঝড়ের ঠিক আগে একটা স্থিরাবস্থা, স্থির ভাব বজায় থাকে বাতাসের। এবং এখানে সহায় হরি তার স্ত্রী অন্নপূর্ণার এই শান্ত স্থিরাবস্থা দেখে ভেবেছেন যে একটা বিরাট প্রলয়, অর্থাৎ বিরাট ঝগড়ার একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? একটু আদো আদো আমতা আমতা চোখে জড়তা মুখে তিনি বললেন যে, কি আবার কি, আমি তারকখুড়ো ভালো গাছ কেটেছে, তো আমি একটু রস আনবো, এই জন্য বাটি কি ঘটি চেয়েছি। অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। এবং এখনও অন্নপূর্ণা তার শান্তের যে ভাব বজায় রেখেছেন এবং তিনি তার স্বামীকে বলছেন যে বেশি অঙ্গভঙ্গি রঙ্গ এবং ন্যাকামি না করতে, অন্য সময় করলে তবুও মানা যায়, এখন ন্যাকামি করা কিংবা রঙ্গ করার সময় নয়। তুমি কিছু জানো না, কিছু খোঁজ রাখো না, অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? বলছে, তুমি তো কিছুই খোঁজ খবর রাখো না। তার স্বামীকে বলছে, সহায় হরি চাটুর্যকে বলছে স্ত্রী অন্নপূর্ণা, তোমার বাড়িতে একটা বড় মেয়ে রয়েছে, বিবাহযোগ্য মেয়ে, এবং তুমি মাছ ধরে আর রস খেয়ে দিন কাটাও, তুমি তো এসব খবরও রাখো না, আর গায়ে একটা গুজব রটেছে, কি জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিলেন, কেন, কি গুজব? এখানে গুজব কথার অর্থ হচ্ছে জনরব। তাহলে জনগণের মধ্যে কি একটা জনরব শোনা যাচ্ছে, সেইটা সহায় হরি জানতে চেষ্টা করলেন তার স্ত্রীর কাছে। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি, কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। এবং এখানে অন্নপূর্ণা বোঝাতে চেয়েছে বাগদি পাড়া দুলে পাড়া এদের পাড়ার ধারে ঘুরে বেড়ালেই ভদ্রলোক হওয়া যায় না, সমাজে থাকতে হলেও কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে সহায় হরি পরিবারকে এক ঘরে, অর্থাৎ এক পেশে বা আলাদা করে দেওয়া হবে, সমাজ থেকে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হবে, এই রকম একটা আলোচনা চৌধুরীদের চণ্ডীমণ্ডপে চলছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসর্গ করা মেয়ে, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও
ভালোই হয়েছে তোমার। উৎসর্গ করা অর্থাৎ উৎসর্গ করা মেয়ে, অর্থাৎ আশীর্বাদ হয়ে গেছে, সহায়রী মেয়ের আশীর্বাদ হয়ে গেছে। আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও মেয়ের যদি বিয়ে না হয় তাহলে সেই মেয়ে হচ্ছে মানে সমাজের কাছে নিন্দনীয়, একটা অশুভ বার্তা বহনকারী। সুতরাং এইরকম পরিবারের সঙ্গে সমাজ আর সম্পর্ক রাখতে চায় না। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এখন আর তোমার কোনো কাজ নেই, দুলে বাড়ি বাগদি বাড়ি গিয়ে দিন কাটাও। কিন্তু তোমার যে মেয়েটা আশীর্বাদ হয়ে গেল তারপরে বিয়ে হলো না, সেই চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে নেই। সহায়রী তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার নাকি আছেন কালীময় ঠাকুর। তাহলে এখানে সহায়রী একটা তাচ্ছিল্য মানে উপেক্ষাস্বরে, তো উপেক্ষাস্বরে বলছে আমি ভাবলাম কি না কি ঘটেছে, এর আগে আমাকে অনেক লোক আমাকে এক ঘরে করে দিয়েছে, এবারে কালীময় ঠাকুর এসে উপস্থিত হয়েছেন আমাকে এক ঘরে করবেন বলে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? এবার অন্নপূর্ণা মানে নিজের ভাবটাকে খুব উত্তপ্ত অবস্থায়, তেলে বেগুন যেমন জ্বলে ওঠে ঠিক সেই রকম ভাবে তার ভাবটাকে প্রকাশ করতে চাইলেন। কেন তোমাকে এক ঘরে করতে বিশেষ কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না সমাজের একজন মাতব্বর লোক? এখানে মাতব্বর বলতে মোড়ল লোক, অর্থাৎ তুমি কি সমাজের বিরাট একজন গণ্যমান্য লোক যে তোমাকে এক ঘরে করতে বিরাট কিছু সময় লাগবে কিংবা বিরাট কিছু করতে হবে? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? মুরদ কথার অর্থ সামর্থ্য, অর্থাৎ তোমার চাল নেই, অর্থাৎ পর্যাপ্ত চাল নেই, দিন আনো দিন খাও ধরতে গেলে, চুলো নেই, ঘর বাড়িও ঠিকঠাক নয় এবং সামর্থ্যও তেমন নেই, তোমাকে এক ঘরে করতে আবার কি তাদের ভাবনা চিন্তা করতে হয়? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। ধাড়ি বলতে এখানে উপযুক্ত বিবাহযোগ্য উপযুক্ত বড় মেয়ে, এই আর কি, বয়স্ক মেয়ে এই অর্থে ধরা হয়েছে। ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বললেন, হলো যে 15 বছরের। বাইরের কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই। বলছে মেয়ের বয়স তো 15 হলো, তো বাইরে তুমি যদি কম বলে বেড়াও তাহলে কি লোক চোখে দেখতে পায় না, বুঝতে পারবে না যে মেয়ের বয়স হয়ে গেছে? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্তর ঠিক করতে? বলছি আমি মেয়ে মানুষ হয়ে আমার কি উচিত পাত্তর ঠিক করতে যাওয়া মেয়ের জন্য? এবং তোমার তো মেয়ের বিয়ে দেওয়ার কোনো গাই নেই। এখানে তোমাদের কাছে হয়তো মেয়ের বয়স 15 হয়েছে তাই বিয়ে দেওয়ার জন্য ব্যাপারটা একটু হাস্যকর লাগতে পারে, কিন্তু তখনকার সময়ে এরকমই নিয়ম ছিল। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলায় সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রী দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন। খিড়কি দুয়ার অর্থাৎ বাড়ির পেছনের দরজা, অর্থাৎ স্ত্রীর সামনে যতক্ষণ থাকা যাবে ততক্ষণ স্ত্রীর গলা নামবে না, অর্থাৎ স্ত্রীর উচ্চস্বরে চেঁচাইবেন এবং আমাকে শাসন করবেন। তো এই কথা ভেবে তিনি কি করলেন না, নিজেই কাঁসার বাটি নিয়ে পেছন দিকের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এই যে। এবার খেন্তিমা অর্থাৎ তার মেয়ে খেন্তি কোথা থেকে একটা কি এনেছে, তো সেইটা দেখে তিনি একটু আশ্চর্য। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে এক বোঝা পুঁইশাক। যখন সহায়রী আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গিয়েছিল এবং তিনি দেখলেন যে তার বড় মেয়ে খেন্তি, যার বয়স 14-15 বছর, সে এবং তার পেছন পেছন তার 2 বোন, ছোট ছোট মেয়ে যাদের কথা বলা হয়েছে, 2 বোন আস্তে আস্তে প্রবেশ করছে। খেন্তির হাতে পুঁইশাকগুলি ডাঁটাগুলো মোটা ও হলদে,
হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গলে তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে এবং সেই হলদে চেহারার জরাজীর্ণ পুঁইডাঁটাগুলো দেখে মনে হয়েছে যে সেগুলো কারো বাড়ির উঠোনের জঞ্জাল স্বরূপ হয়েছিল এবং সেগুলোকে পরিষ্কার করার জন্য তারা হয়তো ফেলে দিতে চাইছিল এবং সেই ফেলে দেওয়া জিনিসগুলোই বা পুঁইডাঁটাগুলোই এরা প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। তাহলে একজনের হাত খালি, যে দুটো ছোট মেয়ের কথা বলা, একজনের হাত খালি রয়েছে, আরেকজনের হাতে 2-3টা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য রয়েছে, মানে তার ভিতরে কোনো কিছু রয়েছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখনা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত, সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এগুলো ভালো করে ধরে ধরে পড়তে হবে। বড় মেয়েটি অর্থাৎ খেন্তি খুব লম্বা, তার গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ অর্থাৎ কালো এবং অগোছালো, যেটা বাতাসে উড়ছে। মুখখানা বেশ তার বড়, চোখ দুটো বেশ ডাগর ডাগর, তার টানা টানা চোখ এবং শান্ত স্বভাবের সে। সরু সরু কাঁচের চুড়ি পরা রয়েছে তার, 2 পয়সা ডজনের একটা সেফটি পিন দিয়ে সেই চুড়িগুলো আটকানো রয়েছে। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। যদি আমরা সেই যে পিন দিয়ে চুড়িগুলো একত্রিত করা রয়েছে সেই পিনের যদি আমরা বয়স খুঁজতে যাই, তাহলে আমাকে প্রাগৈতিহাসিক অর্থাৎ অনেক পুরনো যে যুগ থেকে ইতিহাস নির্দিষ্টভাবে জানা যায়, বা পূর্ব যুগ বা বর্বর যুগ, সেই যুগে গিয়ে আমাদের পড়তে হবে। মেয়েটি নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। পশ্চাৎবর্তিনী বলতে পিছনে আসছে এমন, অর্থাৎ তার পেছনে যে 2 বোন ছিল, তার এক বোনের হাতে ছিল পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। এখানে সেই পুঁই পাতা জড়ানো যে দ্রব্য, অর্থাৎ তার ভেতরে চিংড়ি মাছের কথাই বলা হয়েছে। সেই চিংড়ি মাছ বাবার হাতে দিল এবং দিয়ে বলল যে বাবা এটা চিংড়ি মাছ। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকাল ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে সেই যে মাছ, চিংড়ি মাছ নেওয়ার যে দৃশ্য এখানে দেওয়া হয়েছে, সেই চিংড়ি মাছ গয়াবুড়ির কাছ থেকে সংগ্রহ করেছে এবং গয়াবুড়ির এর আগে তার বাবা 2 পয়সা তার কাছে বাকি রেখেছে। এই জন্য গয়াবুড়ি তাদেরকে চিংড়ি মাছ দিতে রাজি ছিল না। কিন্তু পরবর্তীকালে খেন্তির কথা মতো, অর্থাৎ খেন্তি বোঝাতে চেয়েছে তার বাবা তো আর এখান থেকে পালিয়ে যাচ্ছে না, সুতরাং পয়সা তোমার দিয়ে দেবে, ও নিয়ে কোনো সমস্যা নেই। এসব কথা বলার পর গয়াবুড়ি তাকে চিংড়ি মাছ দিতে রাজি হয়েছে। এবং আমরা যে শুকনো হলদে পুঁইডাঁটার কথা এর আগে জেনেছি, এই হলদে পুঁইডাঁটা শাকগুলো রায় কাকা তাদেরকে দিয়েছে কোথায় না, ঘাটের ধারে, এবং দিয়ে বলেছে এটা বেশ মোটা মোটা পুঁইডাঁটা, তোরা নিয়ে যা খাবি বলে। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে। বলছে কি অমৃত জিনিস তোমাকে দিয়ে দিয়েছে, আর তুমি একদম উৎফুল্ল হয়ে সেগুলো নিয়ে এসেছো। এটা অন্নপূর্ণা খুব রাগান্বিত হয়ে তেজের সঙ্গে এই কথাগুলো বলেছে। পাকা পুঁইডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। এখানে মা তার মেয়েকে একটু বেশ বকাঝকাই করেছে, বলছে এরকম একটা কাঠ পুঁইডাঁটা, শুকনো হয়ে যাওয়া পুঁইডাঁটা, হলদে হয়ে যাওয়া পুঁইডাঁটা, যেগুলো খাওয়ার যোগ্য নয়, সেরকম একটা পুঁইডাঁটা তাদের বাড়িতে আগাছা স্বরূপ ছিল
এবং সেই আগাছা পুইরাটাগুলোই তুমি নিয়ে চলে এসেছো এবং তাদের আর নিজেদের কষ্ট করে এগুলো কাটতে হচ্ছে না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি। বলছে একবার বোকা নির্বোধ মেয়ে সব, এবং আমার ভাগ্যেই এরা জোটে। ধাড়ি বলতে এখানে বোঝানো হয়েছে বয়স্ক, অর্থাৎ বয়স হয়ে গেছে এরকম মেয়ের। মেয়ে বলে দিয়েছি না, তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বলছি মেয়ে মানুষ তোমার, আর এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াবে কি? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ, ফেল বলছি ও সব ফেল। এখানে আমরা অন্নপূর্ণা চরিত্রের এক খুব রাগান্বিত মাকে দেখতে পাবো, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে মা সবসময় মাই হয়। এখানে আমরা পরবর্তী অংশে আমরা তার দৃষ্টান্ত পাবো। তো সে রেগে গিয়ে তার মেয়েকে বেশ বকাঝকা করছে এবং বলেছে যে তোমাকে যদি এখন ঠিকমতো বিয়ে দেওয়া যেত, তুমি 4 ছেলের মা হতে, এবং তোমার কাণ্ডজ্ঞান কিছু নেই। তুমি সারাক্ষণ শাক বেগুন ঘুরে বেড়াচ্ছ কোথা থেকে কি জোগাড় করা যায়, আর তোমার পিতা কোথায় রস কোথায় ছাই পাঁশ ইত্যাদি এধার ওধার ঘুরে বেড়াচ্ছে সংগ্রহের জন্য। তো বেশ একটু তাচ্ছিল্য সুরে এই কথাগুলো বলেছে অন্নপূর্ণা। মৃত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল, 2 শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। এবং সে যে শাকটা হাতে করে নিয়ে এসেছিল সেটা আলগা করে দেয় এবং শাকের বোঝাটা মাটিতে পড়ে যায়। অন্নপূর্ণা বকিয়া চললেন, যা তো রাধি, ও আপোষগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। এবার তার আরেক মেয়েকে বললেন যে রাধি যা, এগুলো সব পুকুরের ধারে ফেলে দিয়ে আয়, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত। এর পরে শাসন করেছে তার মেয়েকে, খিন্তিকে, বলছে এর পরে যদি তোকে কখনো দেখেছি বাড়ির বাইরে যেতে তাহলে তো ঠ্যাং ভেঙে দেবো একেবারে। আজ প্রথম পর্বের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বতে আমি পরবর্তী অংশ আলোচনা করে দেব। তোমাদের হয়তো মনে প্রশ্ন জেগেছে যে সহায়হরির যে 3 মেয়ের কথা বলা হয়েছে সেই 3 মেয়ের নাম কি? একজনের নাম খেন্তি, আরেকজনের নাম পুঁটি, আরেকজনের নাম হচ্ছে রাধি। এবার কে কোন মেয়ে সেটা আমি যখন গল্প আস্তে আস্তে পড়াবো তোমরাই জানতে পেরে যাবে, অথবা গল্পের শেষে আমি এখান থেকে কি এমসিকিউ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আমি সেগুলো সম্পর্কেও ধারণা দিয়ে দেবো। সবাই ভালো থেকো।